প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক, রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত। রেজাউল করিম রনি, আমরা দেখছি যে 5ই আগস্টের পর ভারত বলছিল বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। একই সময় তারা বলতো সেই নির্বাচন হতে হবে ইনক্লুসিভ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক। মোট কথা, আওয়ামী লীগ যাতে সে নির্বাচনে অংশ নিতে পারে, এটাই ছিল তাদের টার্গেট। এরপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করলো। এখন আবার দেখছি নির্বাচন ঠেকানোর জন্য ভারতীয় মদদে আওয়ামী লীগ মাঠে নেমেছে। তাদের টার্গেটে একটাই, ফেব্রুয়ারি নির্বাচন যে কোনোভাবে ভণ্ডুল করা। এদিকে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই যে সরকারের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, ভারত এবং আওয়ামী লীগ মিলে বিরোধিতা এবং ভণ্ডুল করার অপচেষ্টা, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের ইলেকশনের গুরুত্বটা বুঝতে হবে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি বলি ভোটাধিকার নিশ্চিত করা। ইলেকশন তো হাসিনাও দিচ্ছে, ফলে ভোটাধিকার নিশ্চিত করামূলক ইলেকশনের জন্য রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার ছিল, সেটা কাঙ্ক্ষিতভাবে আমরা অর্জন করতে পারিনি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে এখানে যে কথাটা বারবার বলা হয় ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভনেস মানে কি? ইনক্লুসিভ মানে হলো যে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগের সূত্র অনুযায়ী যখন আপনি এই কথাটা যখন বলা হয় যে ধরেন মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সেটা কার জন্য? আপনি যদি মনে করেন যে একটা খুনি যার স্বভাব হলো খুন করা, তার হাতে অস্ত্র দিয়ে চলাচল করা, যদি সে আপনি কি ধরুন তার স্বাধীনতা, এটা তার চলাচলে বাধাগ্রস্ত করা যাবে না, অস্ত্র নিয়ে চলাটা তার অধিকার। তার মানে হলো আপনি সাধারণ মানুষের নিরাপত্তাকে ইগনোর করছেন, আপনি অস্থিতিশীলতাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন। একইভাবে ইনক্লুসিভ ইলেকশন মানে হলো আপনার ফ্যাসিবাদকে রাজনৈতিক প্রক্রিয়ায় পুনর্বাসিত করতে পারে যে ধরনের শক্তি, তাদেরকে বাদ দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করার একটা নির্বাচনের দিকে যাওয়া। সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে সহযোগিতাকারী যে সমস্ত এলিমেন্ট, অর্গানাইজেশন, এস্টাবলিশমেন্ট, তাদেরকে এই প্রক্রিয়ার বাইরে রাখাটা হলো সবচেয়ে প্রথম শর্ত একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার জন্য। সেক্ষেত্রে আওয়ামী লীগ ভোট না দিলে, অনেকে বলতেছে আওয়ামী লীগ ভোট না দিলে তার ভোটাধিকার আপনি হরণ করছেন। নো, এখন আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন যদি আপনি করেন, এর ফায়দা কি? 1 নম্বর ফায়দা হলো আপনি গণতন্ত্র মিন করছেন, যেটা আগে বললাম। 2 নম্বর ফায়দা হলো আওয়ামী লীগকে তো ডিল করা দরকার ছিল, টোটালি ডিআওয়ামীকরণ প্রক্রিয়া দরকার ছিল আমাদের সমাজে, একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া দরকার ছিল, খুনিদের সাংগঠনিকভাবে বিচারের দরকার ছিল। শুধু যারা ব্যক্তি আকারে অপরাধ করছে তা না, সংগঠন হিসাবে ধরেন ছাত্র জনতার উপর হত্যা করা, 15 বছরের ব্যাপারটা যদি আপনি পাশেও রাখেন, সেটা তো শুধু কতগুলো ব্যক্তির সিদ্ধান্ত ছিল না, সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। ফলে এই সাংগঠনিক সিদ্ধান্তের জন্য সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের বিধান ছিল, সেটা আপনি সংবিধান থেকে বাদ দিয়েছেন, বা আপনার বিধান আকারে আবার রেজিস্টার করতে পারেন, অথবা আপনি আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন। তার মানে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারে আপনি ফেল করছেন। এখন আওয়ামী লীগবিহীন একটা নির্বাচনে যদি আপনি যান, এইটাই রিকনসিলিয়েশনের কাজ করবে। কিভাবে করবে? সেটা হলো এখানে দেখেন আওয়ামী লীগ কারা করে, পরিবারে, সমাজে আমাদের পরিচিত লোকজন আছে, এর মধ্যে যারা ক্রিমিনাল তারা বাই দিস টেম্পাল আতঙ্ক ঢাকা দিয়েছে, কেউ কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ কেউ অ্যারেস্ট হয়েছে, যে সংখ্যাটা খুবই আশঙ্কাজনকভাবে কম। তো সেক্ষেত্রে যারা অ্যারেস্ট হয় নাই, কিন্তু ধরেন আওয়ামী লীগ করে নানা কারণে, আবেগে, ইমোশনে, অনেক সময় মিথ্যা জিনিস মানুষ বিশ্বাস করে না, করে তো, হ্যাঁ। তো সেই কারণে সেইটার ক্ষেত্রে যখন এখানে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে, সে কিন্তু তার পছন্দ মতে অন্যান্য মার্কাগুলোতে ডাইভার্ট হয়ে যাবে। সেটা সম্পর্কের কারণে হোক, তার ব্যবসা টিকায় রাখার কারণে হোক, সামাজিকভাবে তার সুষ্ঠুভাবে চলাচলের কারণে হোক, নিরাপত্তার কারণে, যে কারণেই হোক। ফলে এই নির্বাচনটা আওয়ামীবিহীন একটি নির্বাচন যদি আপনি করতে পারেন, সেইটাই একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আকারে হাজির হবে। ফলে নির্বাচনের পরে যে লোকটা ধরেন আওয়ামী লীগ সমর্থক, সারা জীবন সে চোখ বন্ধ করে আওয়ামী লীগকে ভোট দিছে, সেও যখন অন্য মার্কাগুলোতে ডাইভার্ট হবে, ইলেকশনের পরে কিন্তু আপনি তাকে আর অভিযুক্ত করতে পারবেন না, এই তুই কিন্তু আওয়ামী লীগের অন্ধ সমর্থক, তুই ফ্যাসিবাদের দোসর, না। কারণ আওয়ামী লীগ ছাড়া অন্য একটা নির্বাচনের মধ্য দিয়ে সে তার রাজনৈতিক কারেকশন ঘটায় ফেলছে। ফলে তাকে আপনি সামাজিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়
অংশগ্রহণ করার বা যেটাকে বলে এটাই একটা রিকনসিলিয়েশন, তাকে পুনর্বাসিত করার গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচনটাকে একটা সহায়ক হিসাবে আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে যারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে এখানে রাখতে চায়, তারা যে ক্ষতিটা করতে চায়, প্রথম কথা হলো তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে এই আমাদের যে আপনার এখানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র দরকার, একটা ট্রাইবাল পলিটিক্স থেকে একটা জনগণের রাজনীতি বা নাগরিক ভিত্তিক যে রাজনীতি দরকার, সেই জায়গাটা বন্ধ করতে চায়। দুই নাম্বার হল ইন্ডিয়াকে এখানে আওয়ামী লীগকে আনার সাথে যে প্রশ্নটা সবচেয়ে বেশি জরুরি, ধরেন আওয়ামী লীগের আপনি বিচার করলেন অপরাধীদের, বাকিদের রেখে দিলেন, তারপরেও আওয়ামী লীগকে আনার ক্ষেত্রে আপনাকে তো চিন্তা করতে হবে এটা কি বাংলাদেশি শক্তি, বাংলাদেশি রাজনৈতিক দল, নাকি একটা ভারতীয় দল। তাহলে ভারতীয় একটা দলকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ কি বাংলাদেশের মানুষ দিতে চায় কিনা, বা আপনি দিবেন কিনা, এরকম একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে সেই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকি আলাপগুলো যদি বাদও রাখেন, সেক্ষেত্রে অন্তর্বর্তীমূলক ইলেকশনের নামে যারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের স্পেসের ব্যাপারে দরদি হবে, তারা প্রথম কথা হলো তারা ফ্যাসিবাদ বুঝে না, তারা দ্বিতীয় কথা হলো একটা ট্রানজিশনাল পিরিয়ড, একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা স্টেট, একটা ন্যাশন বিল্ডিং প্রক্রিয়া কিভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিককরণ করা দরকার বা করতে হয়, সেই প্রক্রিয়াটাকে তারা ঠিকমতো বুঝতে পারেনি। না হলে কেউ, কারণ রাজনীতি এবং ফ্যাসিবাদ আলাদা জিনিস, ফলে আওয়ামী লীগের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। ফলে আপনি রাজনীতির নামে, গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে কোনোভাবেই ফ্যাসিবাদকে ইনক্লুড করে গণতন্ত্র হয় না। যে কোনো দেশে, পৃথিবীর, বাংলাদেশে এটা তো নতুন কিছু না, পৃথিবীর যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য ফ্যাসিবাদকে এক্সেপশন বা অ্যাকসেপ্টেড হিসাবে বিবেচনা করা হয় না। এটা পানির মতো পরিষ্কার। আপনার কেন করতে হবে? আপনার করতে হবে এই কারণে, তার মানে আপনি এখনও ইন্ডিয়ান হেজিমনির বাইরে যেতে পারেননি, আপনি এখনও এখানকার কালচারাল ইস্টাবলিশমেন্ট, ফ্যাসিবাদী ইস্টাবলিশমেন্ট, শাহবাগী ইস্টাবলিশমেন্ট, ইসলাম বিদ্বেষী ইস্টাবলিশমেন্ট, এইটার বাইরে যেতে পারেন। হাসনাইন খুরশেদ, আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী ফ্যাসিস্টদের ধূসর জাতীয় পার্টির পক্ষে কথা বলছে। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করা একটি অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। যদি বলি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোর উপর কাউকে না কাউকে ভারত প্রভাবিত করছে, এই ধরনের একটা আলোচনা কিন্তু রাজনৈতিক অঙ্গনে রয়েছে। কি বলবে, আসলে কি প্রভাবিত করছে? বিষয়টা হচ্ছে প্রভাবিত করার চেষ্টা বা প্রভাবিত করার তো আমরা গত 5ই আগস্টের আগের 15-16 বছর দেখেছি। ওটা তো প্রভাবিত ছিল, পুরোপুরি প্রভাবিত ছিল। এখন সেই জায়গাটার অবসান ঘটেছে 5ই আগস্টের মধ্য দিয়ে। ভবিষ্যতে আর কখনোই ভারত কেন, কোনো রাষ্ট্র, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, যুক্তরাষ্ট্র হোক, কোনো বিদেশি কোনো রাষ্ট্র আমাদের দেশকে প্রভাবিত করবে, আমাদের দেশের নীতি নির্ধারণ কিংবা আমাদের দেশের অগ্রযাত্রাকে প্রভাবিত করবে, সেটা আমরা কোনোভাবেই চাই না। এবং সেটা যাতে না হয় সব দলেরই সেটা নিয়ে সচেতন থাকা উচিত। জাতীয় পার্টির ব্যাপারে এত কথা বলছে এই কারণে, সেটি হলো যে ভারত ফেব্রুয়ারি নির্বাচনটা ঠেকানোর চেষ্টা করছে। প্রথম কথা হলো তারা আসলে চাচ্ছিল আওয়ামী লীগ ইনক্লুসিভ হোক, যেটা আমরা শুরুতে বলছিলাম। এখন যেহেতু সেটা কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখন তারা চাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এখন এই যে এই তৎপরতার মোকাবেলায়, ভারতের যে তৎপরতা চলছে, সেই মোকাবেলা বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য ফ্যাসিস্ট বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলি কৌশলে কি কোনো পরিবর্তন করেছে? না, জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এবং ভারত যেহেতু বহু বছর ধরে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, এরকম একটা ধারণা তাদের কাছে এবং তাদের পারসেপশনে, সেই পারসেপশন থেকে ভারত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। কিন্তু এবং সেই কারণেই তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছিল। কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলতে আমরা যেটা বুঝি, আপনি যদি রিকল করেন যে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি, তিনি কিন্তু প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে পরে চমৎকার বলেছিলেন একটা কথা, যে ইনক্লুসিভ বলতে জাতিসংঘ কি বোঝায়। জাতিসংঘ বোঝায় যে জনগণের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল না। সো আগামী নির্বাচন আসলে উৎসবমুখর হবে কিনা, আগামী নির্বাচনে কত শতাংশ মানুষ ভোট দেবে, অর্ধেকের বেশি 60%, 70% মানুষ ভোট দিতে যাবে কিনা, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয় এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে নির্বাচনে, তাহলেই আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হয়, অন্তর্ভুক্তিমূলক হয়। নির্বাচন কোনো দলের কারণে যে এই দল অংশ নিয়েছে ওই দল অংশ নেয়নি, তার ভিত্তিতে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক বলা যাবে না। জনগণের অন্তর্ভুক্তি আছে কিনা, জনগণের অন্তর্ভুক্তি নিশ্চিত করার দায়িত্বটা হচ্ছে এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, তারা সবাই মিলে চেষ্টা করতে হবে। সেখানে আওয়ামী লীগকে, যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ যখন নির্বাচন করতে পারছে না, আওয়ামী লীগকে অন্য কোনো দলের কাভারে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় কিনা, সেই ষড়যন্ত্র, সেই চেষ্টা থাকবেই। সেখানে জাতীয় পার্টি কিংবা 14 দলের যে দলগুলো আছে, তারা সম্ভাব্য তাদের মাধ্যমে
আওয়ামী লীগের মানে তারা সবাই এক হয়ে, যেহেতু তারা সবাই ভিকটিম এবং তারা সবাই 5ই আগস্টের আগের সুবিধাভোগী এবং অন্যায়কারী, মানে খুনের দায় এদের প্রত্যেকের। এত মানুষ হত্যা, এত হাজার হাজার মানুষ আহত হওয়া, 30,000-এর বেশি মানুষ আহত হওয়া, 1400-এর বেশি মানুষ শহীদ হওয়া, এই সব কিছুর দায় এই দলগুলোর সবার। সো তাদের কারো না কারো নামে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, লাঙ্গলের চড়েও ফিরে আসতে পারে আওয়ামী লীগ, মানে যদি জাসদ বা ওয়ার্কার্স পার্টির কাছতে নিয়েও ফিরে আসতে যায়, চেষ্টা করতে পারে। আপনি নিশ্চয়ই একটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে গত 2 দিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে। 22শে সেপ্টেম্বর এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে অনলাইন ভার্সনে কলকাতার একটি বাংলা দৈনিক এই সময়। আপনি জানেন এই সময় হলো টাইমস অফ ইন্ডিয়ার একটি সিস্টার অর্গানাইজেশন, এবং এই সাক্ষাৎকারটি নিয়েছেন এই সময়ের সাংবাদিক ঢাকায় এসে গুলশান অফিসে বসে সাক্ষাৎকারটি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, কারণ এই সাক্ষাৎকারটি উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন তার সঙ্গে 5ই আগস্টের যে জন আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে সমালোচনা হচ্ছে চতুর্দিকে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, যে এই সময় প্রশ্ন করছে যে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা এরকম একটা প্রশ্ন ছিল। তার উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টির নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা অপকর্ম করলে আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন, একই কাজ করলে আমরা তো প্রতিফল পাবো। এই কথাটা উনি বলেছেন। এখন আপনি যে কথাটা বললেন ইনক্লুসিভ নির্বাচনের যে জাতিসংঘের যে এখানে আমাদের আবাসিক প্রতিনিধি তার সঙ্গে এর সাথে এটা মিলছে না। এর আগে রাজল করিম রনি যে কথাগুলো বলছেন যে বাংলাদেশ হবে উইদাউট আওয়ামী লীগ, এটা হলো বাংলাদেশ, কিন্তু মির্জা ফখরুলের কথা একেবারে উল্টো। না, বিষয়টা হচ্ছে যে যা কিছুই হোক শেষ পর্যন্ত আমরা কি চাই? আমরা আইনের শাসন চাই, এবং যা কিছুই হোক আইনগত প্রক্রিয়ায় হতে হবে। আমি বারবার একটা কথা বলছি, প্রথম থেকেই 5ই আগস্টের পর থেকে একটা কথা বারবার বলছি যে নিঃসন্দেহে আওয়ামী লীগ, তার জোট সঙ্গীরা, আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং অন্য যে দলগুলো, তারা সবাই এই জুলাই গণঅভ্যুত্থানের সময় 24 জুলাই আগস্টের মানে হত্যাযজ্ঞ, সেই সময়কার নির্যাতন এবং এর আগের যে 15 বছরের নির্যাতন, গুম, খুন, ক্রসফায়ার, সব কিছুর দায় তাদের সবার উপরই বর্তায়। তো তাদের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল সংগঠন হিসেবে, দল হিসেবে। সেই মামলা এখন পর্যন্ত হয়নি, একটি মামলাও হয়নি। আমরা দেখেছি যে সন্ত্রাস দমন আইনের আওতায় নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়। এখানে একটা কথা বলি, আপনি হয়তো এই প্রসঙ্গে যেতে যেতে প্রফেসর ইউনূস সরকারের কাছে চলে যাবেন। কোন রাজনৈতিক দল তো মামলা করতে পারতো, কিন্তু তারা করেনি কেন? কোনো দলই করেনি, বিএনপি করেনি, জামাত করেনি, কেউ করেনি। আমরা শুনছি এনসিপি করা একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু আলটিমেটলি রাজনৈতিক দল আসলে মামলা পরিচালনা করা তাদের জন্য খুব ডিফিকাল্ট। এটা সরকারের দায়িত্ব। এই সরকারটা তো রাজনৈতিক দল কখন করবে? যখন সরকারের উপর পুরোপুরি আস্থা হারাবে। কিন্তু মির্জা ফখরুলের এই বক্তব্য সম্পর্কে আপনার বক্তব্য কি? নিঃসন্দেহে পুরো বিষয়টাই আইনগত প্রক্রিয়ায় হতে হবে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা বারবারই বলেছি। তাহলে কি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে আপনি চান? না, নিঃসন্দেহে সেটা আমরা চাচ্ছি না, কিন্তু আমরা আওয়ামী লীগ তার সহযোগীদের যে নিষিদ্ধ করা, সেটা আইনগত প্রক্রিয়ায় চাই। তো আমরা বারবারই একটা কথা বলছি যে আইনগত প্রক্রিয়াটা আমরা দেখছি। আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছেন, আপনি খেয়াল করেছেন? না, আমরা রাজনৈতিক দলগুলো তার যার নিজস্ব স্বার্থ থেকে বলছে, এবং আমি মির্জা ফখরুল হয়তো প্রকাশ্যে বলছেন, জামাত বলেনি, কিন্তু জামাত কি আসলে মির্জা ফখরুলের একই স্ট্যান্ড ক্যারি করে? জামাত ইসলামীর মুখ থেকে কিছু শুনছি না কেন? তো জামাত ইসলামীর যে অবস্থান, সেটা কি মানে আসলে জামাত কি চায়? জামাতের অবস্থানটা স্পষ্ট হওয়া উচিত। আপনি বলছিলেন যে মামলা করেনি কেন? কোন রাজনৈতিক দল তো করতে পারতো। বিএনপি যখন করছে না, জামাত কেন করে? সেটা বললাম যে সবাই করেনি, কেউ করে। জামাত কেন করেনি? সবাই আসলে বিশ্বাস করতে চায় যে প্রফেসর ইউনূসের যন্ত্রবর্তী সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের ফসল। তো এই সরকারের দায়িত্ব, সরকারে যদি বিরোধী কেউ থাকতো তাহলে হয়তো রাজনৈতিক দলগুলো। এমন একটা মজার ব্যাপারকে আমরা এই টক শোতে বারবার একটা কথা বলি, এই তিনও রাজনৈতিক দল যাদের কর্মী, এরা তো আধা সরকার, সুযোগ সুবিধা সবই পাচ্ছে,
কিন্তু আসল জায়গায় হাত দিচ্ছে না কেউ, না, কি সেটা বলবেন? সরকার নিচ্ছে না কেন? আমি বারবার একটা জায়গায় আসতে যাচ্ছি, যে দায়িত্বটা সরকারের, সেই কাজটা আসলে সরকার কি করতে হবে, এবং সরকারের উচিত ছিল এই দলগুলোর বিরুদ্ধে মামলা করা, মামলার প্রক্রিয়াতে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় বিচারের রায়ে যদি নিষিদ্ধ হতো আমরা খুশি হতাম। কিন্তু বিচার হচ্ছে না, মামলা হচ্ছে না, বিচার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু শুধু নিষিদ্ধ করতে হবে আলটিমেটলি। না কেউ তো নিষিদ্ধের বিরুদ্ধেও, না, নিষিদ্ধ করতেই চায় না, এই কথাও হ্যাঁ, স্পষ্ট বলেছে। মামলা তো পরের প্রশ্ন। মামলা তো করতে হবে, নিষিদ্ধ চাক বা না চাক সেটা কোর্টে গিয়ে বলুক, যে চায় না সে গিয়ে কোর্টে বলুক যে আমি চাই না, কিন্তু কোর্টে তো যেতে হবে, মামলা তো করতে হবে। কোনো মামলা ছাড়া নিষিদ্ধ করাটা, আমরা একটা জায়গায় একটা কথা বলি যে সেটা হচ্ছে যে আলটিমেটলি গ্লোবাল ওয়ার্ল্ড, এখন গ্লোবাল ভিলেজ, সো পৃথিবীকে বাইরে রেখে শুধুমাত্র একা বাংলাদেশ চলতে পারে না, সো বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার একটা বড় ব্যাপার আছে। একটা প্রশ্ন আছে, আপনাদের গ্লোবাল বলেন তো অনেক সময়, কিন্তু 15 বছর একটা ফেসিস্ট সরকার রইল, সেই জন্যই তখন গ্লোবাল কোথায় ছিল? না, গ্লোবাল কোথাও ছিল না তা না, গ্লোবাল কিন্তু সবসময় সক্রিয় ছিল। আমরা আমেরিকার অনেক স্টেপ দেখেছি, অনেকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এবং আমেরিকা কত বছর পরে? ঠিক আছে, অনেক মানে এটা কি তাদের দায়িত্ব? এক যুগের পরে তাদের, এটা কি আমরা যখন গ্লোবাল বলি না, এটা কি তাদের দায়িত্ব? আমার দেশ আমারই ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা কি করতে পেরেছি? তো বিদেশ থেকে কেউ এসে করে দেবে এটা আমরা আশা করি কেন? আশা করি না কখনো। আমাদের দিক থেকে আমরা কি করতে পেরেছি সেটাই আসল। আমরা বাস্তবতা হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক দল সেই পর্যায়ে পদক্ষেপ নিতে পারেনি যেখানে একটা ফ্যাসিস্ট সরকার 2 বছর 5 বছর 10 বছরের মধ্যে পড়ে যাবে। একটা ফ্যাসিস্ট সরকারকে, এমন এটা হয় না, একটা ফ্যাসিস্ট সরকার এরশাদ সরকারকে ফেলতে 9.5 বছর লেগেছিল। এরশাদের চাইতে আওয়ামী লীগের জনভিত্তি যেহেতু অনেক বেশি, সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী ছিল, সে কারণে আওয়ামী লীগকে ফেলতে 10 বছরের জায়গায় 9 বছরের জায়গায় 15 বছর। এখানে একটা প্রশ্ন আপনার করে, রাজনৈতিক যে সমস্ত রাজনৈতিক বিরোধী দলে ছিল তখন, তাদের কি ব্যর্থতা নেই? ব্যর্থতার বিষয়টা আপেক্ষিক, ব্যর্থতা আলটিমেটলি ব্যর্থতা আপনি কি মনে করেন? নিঃসন্দেহে ব্যর্থতা আছে, ব্যর্থতা না থাকলে এত বছর লাগতো না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট হয়ে উঠছিল, যেখানে রাজনৈতিক দলগুলো কখনো কখনো অসহায় হয়ে পড়ে এবং সেভাবে জনগণকে সংগঠিত করতে পারেনি, তো এবং মাঠে নামাতে পারেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি একটু অন্যদিকে যেতে চাই, এরশাদ কি আওয়ামী লীগের চেয়ে, এরশাদের জাতীয় পার্টি কি সরাসরি জড়িত ছিল? কিন্তু এরশাদের আওয়ামী লীগ মিলে 9 বছর চালিয়েছিল, লাস্টে এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এরশাদ আর আওয়ামী লীগ মিলে লাস্টে একটা সময় ছিল, সেখানে জামাতও ছিল। 86 নির্বাচনে জামাত গিয়ে জামাত এবং আওয়ামী লীগের সহযোগিতার কারণেই এরশাদ 9 বছর বৈধতা পেয়েছে, এবং তার কারণেই এরশাদ পরের আরো 3 বছর টিকতে পেরেছে। 86 নির্বাচনের পরে আরো 3 বছর 3.5 বছর এরশাদ ছিল, তো সেখানে জামাতেরও দায় আছে অনেক। এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে এরশাদের মতন কম্পারেটিভলি আওয়ামী লীগের তুলনায় এরশাদ অনেক দুর্বল সরকার ছিল। সেই দুর্বল সরকারকে ফেলতে যখন 9.5 বছর লেগেছিল, তা আওয়ামী লীগকে ফেলতে তো 15 বছর লাগতেই পারে। তো এইটার ভিতরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা খুঁজে লাভ নেই। রাজনৈতিক দলগুলো খুঁজে লাভ নেই কেন? রাজনৈতিক দলগুলো, আমি একটা কথা বলি, রাজনৈতিক দলগুলো কন্টিনিউয়াস সংগ্রামে, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমরা কেন এটা বলি ব্যর্থতা? আপনি কি মনে করেন এই যে প্রায় 2000 বা 1500 লোক নিহত হলেন, 40,000 লোক আহত হলেন, এবং এর মধ্যে 500 চক্ষু নষ্ট হয়ে গেল, 400, হ্যাঁ, এদের কি এই ব্যর্থতার দায় কার? অবশ্যই রাজনৈতিক দলগুলোর না? মানে অবশ্যই রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ব্যর্থতা। এবং তারা যদি ব্যর্থ না হতো তাহলে হতো না। আমি বাদ দেওয়ার কথা বলছি না, নিঃসন্দেহে দায় মূলত শেখ হাসিনা এবং তার দলের এবং তার সহযোগী। বিরোধী দলের কোনো দায় নেই? অবশ্যই বিরোধীদের দায় আছে, কিন্তু বিরোধী দলের দায়, বিরোধী দল যদি আন্দোলন সংগ্রামের মধ্যে না থাকতো তখন বলা যেত যে বিরোধী দল দোষী। বিরোধী দলকে দোষী বলা যাবে না, দায়ী বলা যাবে। হ্যাঁ, বিরোধী দল দায়ী আছে, হ্যাঁ, বিরোধী দলের মানে ব্যর্থতার দায় আছে। বিরোধী দল আরো, তখনকার যে বিরোধী দলগুলো, তাদের নিঃসন্দেহে আরো অনেক শক্তিশালী আন্দোলন হতে পারতো, কিন্তু সেভাবে আন্দোলন সংগঠিত করতে পারেনি, সেই ব্যর্থতা আছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রাজল করিম রনি। অতীতের নির্বাচনের আগে ভারত একই ধরনের ভূমিকা রাখত, আমরা দেখেছি। তারা তাদের অনুগতদের ক্ষমতা বসাতে চেয়েছে এবং বসিয়েছে। আপনি তো জানেন যে 24-এর ডামি নির্বাচনের কথা। ওই নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি যাবে না এই টানাপোড়েনে ছিল দলটি। তখন জিএম কাদেরকে দিল্লি ডেকে নেয়, দিল্লি থেকে এসে তিনি ঘোষণা দেন তারা নির্বাচনে যাবেন। ভারত তাকে কি বলেছে সাংবাদিকদের এই প্রশ্ন জবাবে জিএম কাদের বলেছিলেন দিল্লির অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। এবারকার প্রেক্ষাপট তো একেবারে ভিন্ন। জাতীয় পার্টিকে সামনে রেখে ভারতের অপতত্ত্ব প্রচার শুরু করেছে, তার পরিণতি কি হতে পারে? দেখেন, আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে আমাদের যেটা একটা জাতীয় অবস্থান থাকা উচিত ছিল, এবং অভ্যুত্থানের পরে ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করার সুযোগ পাবে, এটা আমাদের জন্য এক ধরনের ব্যর্থতা রাজনৈতিক দলগুলো। আর জাতীয় পার্টি, দেখেন জাতীয় পার্টির ভূমিকাটা আমি যদি আপনারা তো 90-এর আন্দোলনে খুব সরাসরি অ্যাক্টিভলি দেখেছেন আর পার্টিসিপেট করেছেন। এরকম পতনের পরে ইমিডিয়েট জাতীয় পার্টিকে পুনর্বাসিত করার যে প্রক্রিয়াটা, সেটা কিভাবে হয়েছিল? তখনও তরুণরা, আপনারা দেখেছি আমরা, আপনারা তখন কি বিরোধিতা করেন নাই যে জাতীয় পার্টি এই স্বৈরাচার এরশাদ, এবং এরশাদ বিরোধী আন্দোলনটা কালচারলি অনেক বেশি ফেস্টিভ ছিল। বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী মিলে এটা কালচার, এত কবি বের হয়ে আসছে, এত পেইন্টার বের হয়ে আসছে। সেটা নগর কেন্দ্রিক ছিল, ডেফিনেটলি মানে অভ্যুত্থান শুরু হয় নগর কেন্দ্রিক। এই অভ্যুত্থান নগর কেন্দ্রিক শুরু হয়েছে, পরে বিস্তৃত হয়। তো মানে ছাত্রদের অভ্যুত্থান এরকমই হয়। তো সেখানে এবং অনেক লম্বা সময় ধরে হয়েছে এরশাদের মুভমেন্টটা কিন্তু, হ্যাঁ। আর এই অভ্যুত্থানটা কিন্তু অনেক লম্বা সময় ধরে হয়নি, এটা মানে প্রায় 25 দিনের মাথায় গেম ক্লোজ, হ্যাঁ। তো সেখানে তারপরেও মানে আবার এরশাদ যে একটা স্বৈরাচার, এটা কালচারালি ইস্টাবলিশড হয়েছিল সমাজে। আর হাসিনার ব্যাপারটা উল্টা, হাসিনার ফেসিবাদটাই সমাজে ইস্টাবলিশড হয়ে গেছিল। তারপরেও এবং তরুণদের তরফ থেকে তখন দাবি ওঠা হয়েছিল যে এরকম একটা স্বৈরাচারী শক্তিকে আমরা রাজনৈতিক শক্তি আকারে পুনর্বাসিত করতে চাই না। কিন্তু তখন রাজনৈতিক শক্তি আকারে 3 জোটের রূপরেখা, তারপরে নানা প্রতিশ্রুতি, এগুলোর মধ্য দিয়ে এরশাদ কিন্তু তখন জেলে থেকে নির্বাচন করছিল। এককভাবে 5টি আসন, 35টা আসন নিয়ে সংসদে আসছে, মানে পুনর্বাসিত হয়েছে রাজনীতি। তৃতীয় বৃহত্তর দল ছিল, তাই না? তৃতীয় বৃহত্তর দল ছিল। এবং এটা হইতে পারছে কিভাবে? হইতে পারছে কমপ্লিটলি আপনার শত্রু রাষ্ট্রের সমর্থনের মধ্য দিয়ে। তো ওই সময় যদি আপনার এটা ঠেকানো যাইতো, তাহলে এরপরের ইতিহাস দেখেন, এরপরের ইতিহাস ওই যে পুনর্বাসিত হইল এরশাদ, তারপরে বাংলাদেশের রাজনীতিতে তার কন্ট্রিবিউশনটা দেখেন আপনি। প্রত্যেকটা দিন গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছানোর ক্ষেত্রে যতখানি ভূমিকা রাখা দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইভেন্টে দলটা রাখেনি, আওয়ামী লীগের সহযোগিতা করেছে সব, মানে প্রত্যেকটা। এরপরে একটা কাজ বলতে পারবেন না যেটা জাতীয় পার্টি করছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ কোনো সাইন রাখছে, একটা কাজ বলতে পারবেন না আপনি। তার মানে ওইটা ওই সময়ই ভুলটা ছিল। আমি এই উদাহরণটা কেন দিলাম? কারণ ওই সময় যারা পুনর্বাসিত করার চেষ্টা করছিল, তারা মনে করেছিল যে যেহেতু এরশাদকে আমরা পুনর্বাসিত করে ফেলতে পারছি, হাসিনাকেও আমরা পারবো। সেই চেষ্টা তারা নিতে গিয়ে তারা রিফাইন আওয়ামী লীগ আনলো। তখন আমরা বললাম দেখেন, আপনি ভালো শয়তান খারাপ শয়তান, এর মধ্যে যেটা বাইসা নেন, শয়তানি বাইসা নেবেন, হ্যাঁ, এটার কোনো সুযোগ নেই, ভালো আওয়ামী লীগ বলে কিছু হয় না। তারপরে গেল, আচ্ছা ঠিক আছে, রিফাইন আওয়ামী লীগ খাইলো না, তাইলে কি? তাইলে এবার আসতেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যেহেতু তার পরীক্ষিত, আগে তাকে দিয়ে ট্রায়াল দেওয়ানো হয়েছে একটা, ফলে পরীক্ষিত, সেইটা এখন আবার আওয়ামী লীগটা দুইটা মিলায়া সেই পরীক্ষাটা আবার সে নতুন করে চালানোর চেষ্টা করতেছে। সেই চেষ্টার ক্ষেত্রে এইবার যেহেতু অভ্যুত্থানের পরে একটা অভ্যুত্থানের সরকার গঠিত হয়েছে, তখন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এবং দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসছিল, সেই প্রেক্ষাপটটা আলাদা আর এখনকার প্রেক্ষাপটটা আলাদা। ফলে এখন তো আপনার এই 1 বছর পরে জাতীয় পার্টি, আওয়ামী লীগের সহযোগী, এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই তো আমাদের ব্যর্থতা। নিঃসন্দেহে এটা এতদিনে সলভ হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে, এগুলো প্রত্যেকেরই তো বিচার হওয়ার কথা ছিল। এর বড় বড় অংশ যে জাতির পিতা চূর্ণ কোথায়, সে কেন জেলে থাকবে না? আমরা ধইরা নিলাম যে এই ইলেকশনটা, ডামি ইলেকশনটা অন্তত হাসিনা করতে পারবে না, কারণ বিরোধী দল পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে জাতির পিতা চূর্ণ এসে হাজির হইল, জিএম কাদের ইন্ডিয়া চলে গেল, হ্যাঁ, তারা ইলেকশনে যাচ্ছে। বেশিরভাগ লোক কিন্তু ধরে নিছিল যে অন্তত জাতীয় পার্টি এইবার এই ভুলটা করবে না।
গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের অধিকারের স্বার্থে প্রায় বেশিরভাগ দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না, ফলে আওয়ামী লীগকে আমি ডামি তুমি খেলা খেলতে দিবে না, কিন্তু তারা দিল, চূর্ণ নেতৃত্বে তারা আসলো এবং ভাগ ভাগ টোড়া হয়ে তারা এক অংশ সহি রাইখা দিল, যাতে ইনকেস যদি কোনো ঝামেলা হয় যাতে ওই জাতীয় পার্টিটাকে সামনে আনা যায়, যে আমরা তো যাইনি। তো ফলে এই যে আপনার কিছু দল এটাকে বলে কিংস পার্টির আদলে সবসময় ক্ষমতাকে পরিপুষ্ট করার জন্য বা ক্ষমতাকে সার্ভ করার জন্য বা ক্ষমতাকে জনগণের থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া আকারে এবং পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের লাঠিয়াল হিসাবে, এজেন্ট হিসাবে ফাংশন করে, এই প্রক্রিয়াটা 100% বন্ধ করতে হবে। শুধু জাতীয় পার্টির ক্ষেত্রে বন্ধ কি হয়েছে? 100% করতে হবে। না কেন করতে হবে? এটা না করতে পারলে আমরা যে জনবান্ধব বাংলাদেশপন্থী রাজনীতি যে দলই করেন, আপনি বিএনপি, এনসিপি, জামাত, গণসংহতি যে দলই করেন, বাংলাদেশপন্থী হইতে হবে। অন্য দেশের ছায়া আকারে এখানে ফাংশন করবেন, তারপরে এখানে ক্ষমতাকে একটা দাবার বোর্ড আকারে ব্যবহার করবেন। এই প্রক্রিয়ার বাইরে আমি এখানে একটা প্রশ্ন করি, একদম এটার সংশ্লিষ্ট, সেটি হলো এই সময়ে কলকাতার যেটা আলোচনা করছিলাম, কলকাতার যে বাংলা দৈনিক এই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা প্রশ্ন করেছিল যে ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন সরকার গঠন হবে, সত্যি কি বাংলাদেশের ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই? আমি বলি, এর জবাবে মির্জা ফখরুল কি বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী, সেই সময় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত, ভৌগোলিকভাবেও বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। কি বলবেন? ভারতের দিক থেকে বলতে পারেন, ভারত সবসময় চাইবেই বাংলাদেশের প্রভাব রাখতে, সেটা ভারতের দিক থেকে। কিন্তু 5 তারিখের পরে ভারত একটা পরাজিত শক্তি এবং নতুন জিওপলিটিক্যাল বাস্তবতায় শুধু সাউথ এশিয়া না, গ্লোবালি ভারতের ফরেন পলিসি ইজ ডিক্লাইনিং। আপনার এখানে এর আগেও আমি আলোচনা করছি রাম মাধবের হিন্দুত্ববাদী প্যারাডাইম যেটা, বা আরএসএস বিজেপির যে আপনার পলিসি, তারা যেভাবে ভারতকে গ্লোবাল পাওয়ার আকারে দেখতে চায় এবং সাউথ এশিয়ার বা তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সে যেভাবে প্রভাব বা তার অবস্থান রাখতে চায়, অবস্থান কায়েম করতে চায় বা বজায় রাখতে চায়, সেই জিনিসটা অলরেডি ফেল করছে। মোদি ডক্ট্রিনের ফরেন পলিসি ইজ আ ফেল পলিসি। সেই ফেল পলিসিটা শুধু বাংলাদেশে না, নেপাল, শ্রীলঙ্কা, ক্ষুদ্র মালদ্বীপে পর্যন্ত তারা পরাজিত। তো ফলে ভারত প্রভাব বিস্তার করতে চাইবেই, রাখবেই, ওই জায়গায় ভারত নিজেই আর নাই। কিন্তু আমরা যদি বলি ভারতের প্রভাব থাকবে, তাহলে কি দাঁড়ায়? এখন মুক্তিযুদ্ধের প্রশ্নকে টেনে এনে আপনি যখন এখানে ভারতের এই জায়গাটা থাকবেন, তখন এটা হলো মুক্তিযুদ্ধটা একটা জনযুদ্ধ ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও মুক্তিযোদ্ধা, কিন্তু ন্যারেশনটা, মুক্তিযুদ্ধের যে ন্যারেশনটা, সেটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী ধারার থেকে যে ন্যারেশনটা, বয়ানটা বের হয়েছে, সে বয়ানের মধ্যে একমাত্র ভারতকে সহযোগী শক্তি দেখানো এবং ওই যে বন্ধু রাষ্ট্র বলার মধ্যে দিয়ে পুরা বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা ভারত বান্ধব করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার খেসারত আমাদের দিতে হচ্ছে। কেন? শুধু ভারত কেন সহযোগী রাষ্ট্র? পাকিস্তানের অনেক লোক মুক্তিযুদ্ধের এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, কবি ফয়েজ আহমদ ফয়েজরা কবিতা লেখে নেই। তারপরে হলো আপনার ইউরোপ আমেরিকার লোকজন বাংলাদেশের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, সমর্থন করে নাই, ডলার পাউন্ড পাঠায় নাই। জাফরুল্লাহ চৌধুরীর মতো ডাক্তাররা বিদেশিদেরকে নিয়ে আন্দোলন গড়ে তোলে নাই, জাতিসংঘকে প্রভাবিত করে নাই, মতামত তৈরি করে নাই গণহত্যার বিরুদ্ধে। সহযোগী শক্তি হিসাবে, সহযোগিতা হিসাবে শুধু আপনি ভারতকে দেখতেছেন কেন? হ্যাঁ, ভারত প্রতিবেশী দেশ, এখানে গণহত্যা চলতেছে, লোকজন ইমিডিয়েট আপনার বর্ডার ক্রস করে তো ওই দেশেই যাবে। রোহিঙ্গারা আপনার দেশে আসছে না? তো রোহিঙ্গারা আপনার দেশে আসছে, এরপরে এখন আপনি যদি ধরেন মিয়ানমারের যুদ্ধের পরে একটা দল ধরেন জয়লাভ করলো, জয়লাভ করার পরে কি বাংলাদেশে বলবো যে আমরা জয়লাভ করে দিচ্ছি? আশ্রয় দিচ্ছেন, দিতে বাধ্য হচ্ছেন। এবং ভারতের ওইখানে আশ্রয় দেওয়ার পরে কি আওয়ামী লীগের লোকরা মজমাস্তিতে ছিল, হেমা মালিনীর গান টান দেখছে, সিনেমা টিনেমা করছে, থিয়েটারে ছিল, মানুষ তো না খাইয়া মারা গেছে, ক্যাম্পেই তো প্রচুর লোক মারা গেছে। সেটা প্রপার ম্যানেজমেন্টের ঘাটতি ছিল সেই সময়। ফলে এই যে সহযোগিতার বয়ানটা, এটা তো ভারতের বয়ান। আজকে ধরেন কাশ্মীর আর ভারত যুদ্ধ লাগে, বা ধরেন এই আপনার আসাম এবং ভারতের যুদ্ধ লাগে, আসাম স্বাধীন বলতেছে উদাহরণ হিসাবে, এবং আসামের লোকজন যদি আশ্রয় এখানে বর্ডারে এসে আশ্রয় নেয়, আমরা আশ্রয় দিব না? আপনি দেন বা চান বা না চান, অটো এসে তারা আশ্রয় নিবে। তাই আপনি সহযোগী হয়ে গেলেন, আপনি আসামের সশস্ত্র যুদ্ধে আপনার যুদ্ধ হয়ে গেল। সব বাংলাদেশের এই জনযুদ্ধে অনেক রকম সহযোগিতা ছিল, অনেক রকম বিরোধিতাও ছিল, মধ্য দিয়ে এখানকার জনগণ জয়লাভ করেছে এবং একটা দেশ কায়েম করেছে। ফলে এটাকে ওই ভারতীয় বয়ানের দিক থেকে, এটা ভারতের অর্জন আকারে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হন বা মুক্তিযোদ্ধা নিজে হন, ওই বয়ান থেকে আপনাকে বের হইতে হবে। এটাই তো ভারত চায়।
যে এই যুদ্ধটা ভারত পাকিস্তানের যুদ্ধ। নো, ভারতের এন্টার লিটারেচার আপনি দেখেন, তারা উদযাপন করে এটা ভারত পাকিস্তান যুদ্ধ হ্যাঁ, হিসাবে। প্রতি বছর উদযাপন করে। ফলে আপনি একটা ভারত এখানে সহযোগিতা করছে এবং ভারতের অন্য ইন্টারেস্টও ছিল পাকিস্তানের সাথে তার শত্রুতার কারণে, সেটা ভারতের ব্যাপার। আমার ইন্টারেস্ট জয়লাভ করছে কিনা, আমি শুধু ভারতের সহযোগিতা নেইনি, আমি সবার সহযোগিতা নিয়েছি, কারণ আমি যুদ্ধে ছিলাম তখন। যেই আমাকে সহযোগিতা করছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভারত আমার প্রতিবেশী বেশি দেশ ছিল, এই জন্য ভারত বেশি ড্যামেজ দিচ্ছে বা ভারত বেশি সাফার হয়েছে। স্বাভাবিক, আমরা বেশি সাফার করতেছি না রোহিঙ্গার কারণে, প্রতিবেশী হওয়ার কারণে। এটা ন্যাচারাল, এটার জন্য তো আমরা দায়ী না। আমরা ভিকটিম ছিলাম, আমরা ভুক্তভোগী ছিলাম। তার সুবিধা, তার বেনিফিশিয়ারি ভারত হইতে পারে না। এখানে জীবন দিয়েছে বাংলাদেশের মানুষ। ফলে মুক্তিযুদ্ধের এই ইস্যুটা তুলে ধরে আওয়ামী লীগ যেভাবে এই মুক্তিযুদ্ধের বয়ানটা এখানে মেনস্ট্রিম করার চেষ্টা করছে, এই বয়ান থেকে বাংলাদেশকে বের হইতে হবে। ৭১ এটা সমস্ত জনগণের অর্জন। ৭১ এই চেতনা ব্যবসা থেকে বের হয়ে এসে একইভাবে ২৪ এটা একটা গণ অভ্যুত্থান, গণমানুষের অর্জন। এটা কালেকটিভ কোনো কর্তাসত্তা নেই। এবং ভারত আমাদের পরীক্ষিত শত্রু। ৫৪ বছরের ইতিহাস চর্চা করলে দেখা যায় শত্রুদের প্রভাব থেকে যাবে, থাকবেই না। এবং পরাজিত ৫ তারিখের পরে পরাজিত হওয়ার পরে তার আর প্রভাব থাকে না, কিন্তু প্রভাব সে রাখার চেষ্টা করবে নানাভাবে। সেই প্রভাব থেকে বের হওয়ার জন্য আমাদের রাজনীতিবিদরা যদি বলে প্রভাব থাকবে, তাহলে কি দাঁড়ায়? সেটা ভারতের দিক থেকে সে রাখার চেষ্টা করবে, সেটা ঠেকানোর দায়িত্ব না না, আমি যদি নিজেই স্বীকার করে নেই ভারতীয় প্রভাব থাকবেই, তাহলে কি দাঁড়াবে? সেই প্রভাব যদি আপনি মনে করেন যে থাকবেই এবং সেই প্রভাব ডিবাং করা, সেই প্রভাব ঠেকানোর ক্যাপাসিটি আপনার যদি না থাকে, আপনি রাজনৈতিকভাবে ব্যর্থ। আপনি যদি ধরে নেন ভারতের প্রভাব থাকবে এবং সেটা আপনি ঠেকাইতে পারতেছেন না, তাহলে আপনি সেটার রাজনীতি এখানে পরাজিত হয়েছে, সেই রাজনীতি আর চলবে না বাংলাদেশে। তো ফলে আমি মনে করি এখানে পরীক্ষিতভাবে খালেদা জিয়ার যে নীতি, জিয়া রহমানের যে নীতি, ভারতকে মুখে মুখে সারাদিন ভারত বিরোধিতার কথা বলা দরকার নেই। প্র্যাকটিক্যালি আপনি এমন একটা অ্যাকশন নেবেন না, একটা জিনিস হলেই তো হয়তো, সেটা হলো মর্যাদার এবং সম্মানের সম্পর্ক থাকবে বাস। না, এখানে ভারত বিরোধিতার রাজনীতি কে করতেছে এটা বুঝবেন কিভাবে? যে একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক, মানে প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক আপনার প্রক্রিয়া নির্ভর একটা উন্নত বাংলাদেশের মডেল অ্যাপ্লাই করতেছে, এটা আসল ভারত বিরোধী রাজনীতি। কারণ একটা মর্যাদা সম্পন্ন, দরিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত বাংলাদেশ তৈরি হওয়াই সবচেয়ে বড় অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি। কারণ এখানে একটা স্টেবল ছোট্ট দেশ যদি দাঁড়ায় যায়, এইটা ইন্ডিয়ার অন্যান্য মুক্তিকামী দেশগুলোর জন্য, জনগোষ্ঠীর জন্য একটা উদাহরণ হবে, যেটা ভারতের সিকিউরিটি থ্রেট। ফলে এখানে ভারতের প্রভাবের যে আলোচনা, বেশিরভাগই পলিটিক্যাল রেটরিক্স, মূল ব্যাপারটা হলো যে এখানে বাংলাদেশকে, আপনার রাজনৈতিক দলগুলোকে একটা গণবান্ধব, জনবান্ধব, নাগরিক বান্ধব বাংলাদেশ তৈরি করতে হবে। আপনি মুখে যাই বলেন, সেটা ভারত বিরোধিতার রাজনীতি হবে না। হ্যাঁ, ফলে এখানে একটা মধ্যপন্থার রাজনীতিকে জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এমনভাবে আপনি দাঁড় করান যেখানে মানুষের মর্যাদা বোধ থাকবে, তাহলে ইন্ডিয়া এখানে পরাজিত হয়ে যাবে। হাসনাইন খুরশেদ, এই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকেই আমরা মাঝে মধ্যেই অতিথিদের একটা প্রশ্ন করে থাকি। আমরা যে প্রশ্নটা করি সেই প্রশ্নটা আপনাকে একটু করতে চাই। সেটা হলো, এই যে জেনজি প্রজন্মের যে মনস্তত্ত্ব, তাতে এদেশে প্রো ইন্ডিয়া রাজনীতি করে কেউ কি টিকতে পারবে? বাস্তবতা হচ্ছে বাংলাদেশে শুধু জেনজি না, মানে বাংলাদেশের একটা জেনজি তো অবশ্যই, এবং বাংলাদেশের সিনিয়র সিটিজেনদের মধ্যেও বাংলাদেশের জন্য ভালোবাসা অপরিসীম। এবং বাংলাদেশের মানুষ আসলে কারো প্রভাব দেখতে চায় না, সেটা ইন্ডিয়ার প্রভাবও না, পাকিস্তানের প্রভাবও না, এমনকি পাশ্চাত্যের কোনো দেশের প্রভাবও না। বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, স্বাধীনভাবে সবার সাথে সুসম্পর্ক রেখে চলবে, সেটাই হচ্ছে মানুষের চাওয়া। যদি কোনো দেশ বাংলাদেশের প্রভাব বিস্তারের চেষ্টা করে, বাংলাদেশের মানুষ সেটা প্রতিরোধ করে, সেটা যেই হোক, এবং সেই প্রতিরোধ সবসময় থাকবে। মানুষ প্রতিরোধ করে এবং সেই প্রতিরোধ থাকবেই। কারণ বাংলাদেশের মানুষ, আপনি যদি একদম ঐতিহাসিকভাবে দেখেন, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা। তো স্বাধীন চেতা মানুষ কারো বশ্যতা স্বীকার করে না, কারো আনুগত্য স্বীকার করে না, এবং বাংলাদেশের মানুষ কখনোই করেনি, কখনোই করবে না। জোর করে চাপিয়ে রাখা সম্ভব। ব্রিটিশরা প্রায় ২০০ বছর বাংলাদেশে শোষণ করেছে, আওয়ামী লীগ ১৫ বছর শোষণ করেছে, কিন্তু সেইটা অন্য জিনিস। কিন্তু মানুষের প্রতিরোধ, মানুষের আকাঙ্ক্ষা কিন্তু সবসময় স্বাধীনতা। তো সেখানে কোনো ধরনের কোনো প্রভাব কারোই কাজ করবে না। এবং জেনজি, মানে বেসিক্যালি ধরেন জেনজি কারা? জেনজি হচ্ছে 1997 থেকে 2012-এর মধ্যে যাদের জন্ম হয়েছে, এই যে 13-14 বছর থেকে 28-30 বছরের ছেলেমেয়েরা, তারা আরও বেশি স্বাধীন চেতা। তো তাদেরকে কোনোভাবেই ভারতের কেন কোনো দেশের প্রতি আনুগত্য তৈরি করা যাবে না। তারা বাংলাদেশকে প্রচণ্ড রকম ভালোবাসে, এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা জুলাই আগস্টে দেখেছি। আমার প্রশ্ন সরাসরি ছিল যেটা,
সেটা হলো প্রো ইন্ডিয়ান পলিটিক্স এর দেশে প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি কোনো পলিটিক্স এই দেশে কাজ করবে না। এই দেশে প্রো বাংলাদেশ পলিটিক্স ছাড়া কিচ্ছু কাজ করবে না। আমরা প্রো ইন্ডিয়ান পলিটিক্স যেমন দেখছি, প্রো ইন্ডিয়ান পলিটিক্সের চেষ্টা দেখছি, আমরা প্রো পাকিস্তানি পলিটিক্সের চেষ্টাও দেখছি। প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি কোনোটাই কাজ করবে না। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। আলটিমেটলি বাংলাদেশের বাইরে কোনো পলিটিক্স নেই। বাংলাদেশের যারা করতে চাইবে তারা ব্যর্থ হবে, একই প্রশ্ন ব্যর্থ হবে। ইন্ডিয়ার ব্যাপারে রায় এখানে 5 তারিখে কি হয়েছে? শুধু কি আওয়ামী লীগের পতন হয়েছে? কিন্তু রাজনৈতিক দলগুলো ইন্ডিয়ার ব্যাপারে যে রায় তরুণ সমাজ দিয়েছে, এবং শুধু আওয়ামী লীগের পতন ঘটে না, ইন্ডিয়ার হেজিমনির পতন ঘটেছে, এটা তো রাজনৈতিক দলগুলোর কথাবার্তা আমরা বুঝতে পারছি না। এটা কথাবার্তা বুঝতে না পারছে এর কারণটা কি? কারণটা হলো যে ন্যারেশন, ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান, যে কালচারাল ইন্ডাস্ট্রি, আপনি সেটা এখনো ধ্বংস করতে পারেন না, সেটা এখন আপনি রিপেয়ার করতে। এখন ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক শক্তিগুলির দলের কোনো কর্মী যদি এই স্লোগান দেয় যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, তাহলে সেই পুরনো স্লোগান, সেই স্লোগান তার মানে কি? আমরা তো হতাশ হই রীতিমতো। আমি আপনাকে তার মানে কি, আমি এখানে বারবার যেটা বলছি, আওয়ামী লীগ কি এটা বুঝতে হবে। আওয়ামী লীগের একটা নবস্থান নিয়াত, এটা ক্যারেক্টারিস্টিক্স। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, আপনার মধ্যে থাকতে পারে। যদি আপনি ওই বয়ান, ওই ন্যারেশন, ওই খাসিলত চর্চা করেন, তাহলে তো আপনি আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। সেটা হলো আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির নাম দিচ্ছি আমরা, সেটা ভারত বিরোধী ভারতীয় রাজনীতির নাম দিচ্ছি আমরা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদের অবশ্যই দেখেন 5 তারিখে এটা পাঠাতন পরিবর্তন, প্যারাডাইম শিফট ঘটনা ঘটে গেছে। আমরা ইতিহাসের নতুন পৃষ্ঠা ওপেন করে ফেলছি। সেই পৃষ্ঠায় আপনি নিজের নতুন রাজনীতি যদি শুরু করে, পুরানা দল হন, রাজনীতিটা নতুন করে করতে হবে। সোশ্যাল কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে গেছে, নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে। সেই নতুন সোশ্যাল কন্ট্যাক্টে পাওয়ার ডিনামিক্স চেঞ্জ হয়ে গেছে। সেখানে আপনি এখনো যদি সেই ভারতীয় লিগেসির মধ্য দিয়ে রাজনীতিকে চিন্তা করেন, আপনি নতুন এই যে সেলফ, নতুন যে কর্তাসত্তার আবির্ভাব হয়েছে, সেটাকে আন্ডারমাইন করলেন, সে রাজনীতি চলবে না এখানে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি, রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। হাসনাইন খুরশেদ, আমরা একটা প্রবণতা লক্ষ্য করছি যে এখন রাজনৈতিক দলগুলো পরস্পরকে বেঈমান, ভণ্ড, চাঁদাবাজ, ৭১-এর দালাল, মৌলবাদী, এই সমস্ত কথাবার্তা বলছে। এগুলো কোনোটাই কিন্তু আসলে রাজনৈতিক ভাষা না, এগুলো হলো আক্রমণাত্মক এক ধরনের শব্দ। আমার প্রশ্ন হলো যে এই ধরনের শব্দ ব্যবহার কি ভোটের মাঠে এখন আদৌ কার্যকর হবে, নাকি এটা আসলে রাজনৈতিক দেউলিয়াত্বের একটা বহিঃপ্রকাশ? এইটা আসলে আমরা এক্সপেক্ট করি না যে 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগের যে ঐক্য ছিল, যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেই ঐক্যটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা চাই। এবং সেই ঐক্য অব্যাহত রেখে যখন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসছে, তখন নির্বাচনে তারা কিন্তু একদল আরেক দলের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে এবং ভোটের মাঠে, ভোটের রাজনীতি তারা একদল আরেক দলের সমালোচনা করবে। সেই সমালোচনার জায়গাটা আসলে কোনোভাবেই মানে এই ধরনের আক্রমণাত্মক হওয়া উচিত না। আমরা যেটা মনে করি যে বিষয়গুলো আমরা এখন পর্যন্ত দেখছি না, আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো তাদের অর্থনৈতিক কর্মসূচি সামনে আনবে, রাজনৈতিক দলগুলো তাদের মানবাধিকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার সামনে আনবে, তাদের পররাষ্ট্রনীতি সামনে আনবে, তারা নারীর অধিকার, নারীর স্বাধীনতার বিষয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো সামনে আনবে, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো সামনে আনবে এবং সেগুলো নিয়ে বিতর্ক হবে, বিরোধ হবে। সেখানে আলটিমেটলি মানুষ বুঝতে পারবে যে আমি আগামী দিনে কোথায় কাকে ভোট দিলে আমি কি ধরনের সরকার পাবো। সেই জায়গাটাই কেউ ফোকাস করছে না, এটা আমাদের আসলে কষ্ট। এখানে একটা প্রবলেম কিন্তু আমি যোগ করি আপনার জন্য, সেটি হলো যে এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর এই প্রশ্নের জবাব দিতে হবে তরুণদের কাছে যে আমি আপনাকে কেন ভোট দিব, সেটাই প্রশ্নের জবাব কিন্তু কেউ দিচ্ছে না। আমি সেই জায়গায় আসছিলাম যে মানে অনেক প্রশ্ন আছে মানুষের। আমি জেনজির প্রতিনিধিদের সাথে প্রচুর কথা বলি, ওদের মধ্যে অনেক প্রশ্ন আছে। যেমন আমরা খুব স্পষ্ট জানতে চাই যে
জামাত তো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল। নিঃসন্দেহে আমরা সবাই মুসলমান, আমাদের দেশে 91% বেশি মানুষ মুসলমান, ধর্ম বিশ্বাসী আমরা, আমাদের ইমান খুব দৃঢ়। কিন্তু আমাদের চর্চায় অনেক রকম প্র্যাকটিস আছে। আমরা গণতন্ত্রে, উদার গণতন্ত্রের চর্চা করি এবং সেই উদার গণতন্ত্রে আমরা বিশ্বাসী। আমি ছোট্ট একটা প্রশ্ন করি যে জামাত যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা, সুদভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে কি জামাত ইসলামী সমর্থন করে? জামাত ইসলামী আসার মানে, যদি জামাত ইসলামী নির্বাচনে বিজয়ী হয়, যদি সরকার গঠন করে, তার মানে কি প্রচলিত এই ব্যাংকিং ব্যবস্থা থাকবে না? এটা কি পুরোটাই মানে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় পরিবর্তিত হবে? এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে আছে, তাকে দিতে হবে, জবাব দিতে হবে, এবং সেটা এখনই তাকে স্পষ্ট করতে হবে তার অর্থনৈতিক নীতি কি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কোটা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না। সেটাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট, এবং সেখান থেকেই, সেই কোটা বিরোধী চেতনা থেকেই জুলাই গণ অভ্যুত্থানের সূচনা। সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের কোটা থাকা উচিত না। এটা মানুষের অধিকারকে বৈষম্যের দিকে ঠেলে দেয়। যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়। রাজনৈতিক বিবেচনায় কখনোই কোনো নিয়োগ হওয়া উচিত না, সে সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক। এখানে একটা বিষয় আপনার তর্ক আমরা শুনলাম, কিন্তু এখানে এখানে একটা মোটা দাগের একটা প্রশ্ন আছে, আপনি নিজে জানেন সবকিছু। সেটি হলো যে একটা লোক তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকবে, বলেন ব্যক্তিগত প্রতিষ্ঠানে সে কালা ধলো সাদা কি কারে নিবে, এটা আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারবো না। অবশ্যই পারবো। আপনি কি বলেন? এটা অবশ্যই এটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গা। আপনার সিস্টেমের মধ্যে যদি করাপশনটা থাকে, তারপরে যদি আমরা নিজেরা সততা দাবি করি, সেটা ডিফিকাল্ট ডিফাইন করা। এখন ধরেন একটা প্রতিষ্ঠান, একটা ব্যাংক, একটা হাসপাতাল, সেখানে ইলেকট্রিসিটি আসতেছে রাষ্ট্রের, সেখানে গ্যাস রাষ্ট্রের, কিন্তু সেখানে নিয়োগের ক্ষেত্রে যখনই একটা পার্টিকুলার দলীয় আইডিওলজি বিবেচিত হবে, সে রাজনৈতিক দল যখন আবার রাজনীতি করতে যাবে, সেক্ষেত্রে তার যে ইনক্লুসিভনেসের তখন মানুষের ওই ট্রাস্টটা তৈরি হবে না। ফলে এদিক থেকে আপনি ঠিক বলছেন। আমি একটা কথা বলি, আমি একটু অ্যাড করি জনের সাথে। বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও রেজিস্টার অফ জয়েন্ট স্টকে এনলিস্টেড হতে হয়, এবং সেখানে কোনো ধরনের কোনো স্কোপ নাই যে আমি আমার রাজনৈতিক বিবেচনা থেকে আমি আমার কর্মী নিয়োগ করবো। এটাকে লিখতে হয় না, না, কোনো ধরনের কোনো স্কোপ নাই। আমি আপনার সাথে 100% একমত একটা বিষয়, সেটা হলো যেটা রনি বলছিলেন, জামাতকে যদি ক্ষমতা আসতে হয় এবং সবাইকে নিয়ে আসতে হয়, তাহলে ইনক্লুসিভ হতে হবে, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। হাসনাইন খুরশেদ এবং রাজল করিম রনি, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।